শুরু করলাম। শ্বসন ইংরেজিতে বলে রেসপিরেশন। ঠিক আছে, শ্বসনটাকে আমরা একটা সংজ্ঞায় আওতাবদ্ধ করতে পারি। এখন এখানে কথা আছে, শ্বসনকে প্রধানত দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কোষীয় শ্বসন, যেটা কোষের মধ্যে বসে ঘটে। আর একটাকে আমরা বলতে পারি, যেটাকে কোষীয় শ্বসন আমরা বলছি, আর একটাকে আমরা বলতে পারি আঙ্গিক শ্বসন। এটা হয় কোষের ভেতরে বসে, বুঝতে পারছো? কোষের ভেতরে বসে যে শ্বসনটা হয় সেটা হচ্ছে কোষীয় শ্বসন, সেলুলার রেসপিরেশন। আর একটাকে আমরা বলতে পারি যেটা কোষের বাইরে বসে ঘটে, ওটাকে আমরা আঙ্গিক শ্বসন বলতে পারি। আবার চাইলে ওটাকে বহিঃকোষীয় শ্বসনও বলতে পারি, তবে আঙ্গিক শ্বসন বলাটাই যৌক্তিক। আসলে শ্বসন বলতে কি বুঝায় সেটা সংক্ষেপে খেয়াল করো। শ্বসন বলতে বুঝায় আমি বাইরে থেকে অক্সিজেন যুক্ত বাতাস গ্রহণ করব। খেয়াল করো, সেই বাতাস আমার ফুসফুসের মধ্যে চলে যাবে। আঁকতে হবে না, আগে শোনো। ফুসফুসের একদম শেষ প্রান্তে এরকমের অসংখ্য বায়ুথলি আছে যাদেরকে বলে অ্যালভিওলাস। তার ভেতরে এই অক্সিজেনটা চলে যাবে, বাতাস, অক্সিজেন যুক্ত বাতাস। এই অ্যালভিওলাসের চারপাশে অসংখ্য রক্ত জালিকা আছে, রক্তের চিকন চিকন নল, যাদেরকে কৈশিক জালিকা বলে, ইংরেজিতে বলে ক্যাপিলারিস। সেই ক্যাপিলারিজের মধ্যে আছে রক্ত, এমন রক্ত যার ভেতরে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড এসে এখানে ঢুকছে, সেই জন্য এই রক্তের ভিতরে কার্বন ডাই অক্সাইড আছে বেশি। আর যে বাতাসটা আসলো ভেতরে, তার ভিতরে অক্সিজেন আছে। তখন কি হবে, এই বাতাসের অক্সিজেনটা রক্তের মধ্যে চলে যাবে, আর রক্তের কার্বন ডাই অক্সাইডটা বাতাসে বের হয়ে আসবে। এরপর কি হবে দেখো, এই অক্সিজেনটা বিভিন্ন ধমনির মাধ্যমে আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা কোষের কাছে চলে যাবে। অক্সিজেনটা চলে যাবে প্রত্যেকটা ধমনির কাছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রত্যেকটা কোষে ধমনির অক্সিজেনের মাধ্যমে। এই কোষ সেই অক্সিজেনটাকে ব্যবহার করবে কিভাবে? কোষের ভেতরে যে গ্লুকোজ আছে C6H12O6, সেটাকে এই অক্সিজেন দ্বারা সে ভাঙবে। ভাঙলে শক্তি তৈরি হবে। কিভাবে শক্তি তৈরি হবে? এই রিঅ্যাকশনটা হলে কি হবে, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি তৈরি হবে। এটাই হচ্ছে, এটিপিটাই শক্তি। এই কার্বন ডাই অক্সাইডটা এই ফুসফুসের কাছে চলে আসবে, কার্বন ডাই অক্সাইডটা। তখন ওই কার্বন ডাই অক্সাইড কি করবে, রক্ত ত্যাগ করে বাতাসে চলে আসবে। বাতাস থেকে আমরা সেই কার্বন ডাই অক্সাইডটা আবার দেহের বাইরে বের করে দিব। এই হচ্ছে শ্বসনের প্রক্রিয়া, মানে টোটাল পিকচারটা। বাইরে থেকে অক্সিজেনযুক্ত বাতাস নিব, ফুসফুসে চলে যাবে, ফুসফুসের অ্যালভিওলাসের চারপাশে রক্তের জালিকার মধ্যে এই অক্সিজেনটা ঢুকে যাবে। এই অক্সিজেনটা ধমনির মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কোষের কাছে চলে যাবে। কোষ অক্সিজেন ব্যবহার করে গ্লুকোজটাকে ভাঙবে বা জারিত করবে। সেখানে কার্বন ডাই অক্সাইড আর পানি আর এটিপি তৈরি হবে। কার্বন ডাই অক্সাইডটা আবার শিরার মাধ্যমে প্রত্যেকটা কোষ বা অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয়ে আবার এই ফুসফুসের কাছে আসবে। ফুসফুস আবার সেই কার্বন ডাই অক্সাইডটাকে বাতাসের মধ্যে ছেড়ে দিবে, আমরা সেই বাতাসটাকে দেহের বাইরে বের করে দিব। এই হচ্ছে টোটাল সিনারিও। বুঝতে পারতেছো না? পারো নাই? এই টোটাল ঘটনাটাকে আমরা বলবো শ্বসন। এখন এর মধ্যে কোষের মধ্যে যে রিঅ্যাকশনটা হয়,
যে গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বা এটিপি তৈরি হয়, এইটাকে আমরা বলবো কোষীয় শ্বসন, যেটা কোষের মধ্যে ঘটে। বুঝতে পারছো? এটাকে আমরা বলবো কোষীয় শ্বসন, যেটা কোষের মধ্যে বসে ঘটে। আর কোষের বাইরে যেটা ঘটে, ঠিক আছে, এইটাকে আমরা চাইলে বলতে পারি আঙ্গিক শ্বসন। অনেক সময় কোষীয় শ্বসনটাকে অন্তঃকোষীয় শ্বসন বলে, আর আঙ্গিক শ্বসনটাকে বহিঃশ্বসনও বলে। তবে এর মধ্যে আবার একটু সূক্ষ্ম পার্থক্য আছে, বুঝতে পারছো? এটার মধ্যে আবার একটু সূক্ষ্ম পার্থক্য আছে। যাই হোক, তা এখন মোদ্দা কথা হচ্ছে আমরা এই কাজটা করব, যে আমরা বাইরের বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করব। অক্সিজেনটা চলে যাবে আমাদের ফুসফুসের ভেতরে, অ্যালভিওলাসের ভেতরে। তারপরে আমরা সেই অক্সিজেনটাকে রক্তের মধ্যে নিয়ে নিব। রক্ত সেই অক্সিজেন ক্যারি করে চলে যাবে আমার কোষের মধ্যে। কোষ অক্সিজেনটাকে ব্যবহার করে শক্তি উৎপাদনকালে যে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, সেইটা আবার শিরার মাধ্যমে আমরা ফুসফুসের কাছে নিয়ে আসবো। ফুসফুস তখন আবার কি বলা যায়, এই কার্বন ডাই অক্সাইডটাকে দেহের বাইরে বের করে দিবে। এই হচ্ছে মূল ঘটনা। তো আমরা ঠিক আছে, শ্বসনের যে মেকানিজম সেটা পরে আলোচনা করব। সবার প্রথমে আমাদের যেটা আলোচনা করতে হবে শ্বসন তন্ত্রটা, শ্বসনের মেকানিজমটা বা বায়োকেমিস্ট্রি যেটা বা ফিজিওলজি যেটা, ওটা পরে আমরা আলোচনা করব। প্রথমে আমরা শ্বসন তন্ত্র, যে তন্ত্রের মাধ্যমে আমরা এই শ্বসন কাজটা করব, সেই তন্ত্রটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করব এখন। হ্যাঁ, আমরা তাহলে এখন এটা একটা প্রিলিমিনারি আইডিয়া দিলাম যে আমরা আসলে শ্বসন বলতে কি বুঝি। কোষের মধ্যে বসে গ্লুকোজটা অক্সিজেন দ্বারা জারিত হয়, ওটাও শ্বসন। আবার এই যে রক্তের মাধ্যমে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আসা যাওয়া করতেছে, এটাও শ্বসন। আবার এই ফুসফুসের কাছে এসে অক্সিজেনটা বাতাসে চলে যাচ্ছে, সরি, কার্বন ডাই অক্সাইডটা বাতাসে চলে যাচ্ছে, বাতাসের অক্সিজেনটা রক্তের মধ্যে চলে যাচ্ছে, এটাও শ্বসন। তো এই শ্বসনের মেকানিজমটাকে বিভিন্ন ভাবে ভাগ, সেটা আমরা পরে করব। আমরা আগে প্রথমে শ্বসন তন্ত্রটা সম্পর্কে একটা ধারণা নিতে চাই। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকবো যেখানে শ্বসন তন্ত্রটা আমরা শো করতে পারবো। ঠিক আছে? এই ছবিটা কি আঁকবো স্যার আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে আঁকবা, কিন্তু আঁকবা কিভাবে? আঁকবা হচ্ছে রাফ খাতায়, কারণ সবসময় আমরা প্রথম ছবিটা রাফ খাতায় আঁকবো। বুঝতে পারছো? ভুল ত্রুটি হতে পারে, পরে আমরা নোট আমরা ফ্রেশ খাতায় করলেও ছবি সবসময় রাফ খাতায় রাখবো। ছবির মধ্যে ভুল টুল হতে পারে, কাটাকাটি হতে পারে, আমি একাধিক ছবি আঁকতে পারি, পরে দেখে শুনে বই বা আমার নোট অথবা গুগলের ছবি আমি দিতে পারি, সেগুলোর সমন্বয়ে পরে ফাইনালের ছবি আঁকবো। রাফ খাতা এখন ছবিটা আঁকবো আমরা, শ্বসন তন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। শোনো, আমাদের শ্বসন তন্ত্রটা শুরু হয় নাক দিয়ে। নাক, বুঝতে পারছো? আমাদের শ্বসন তন্ত্রটা শুরু হয় কোত্থেকে? নাক দিয়ে। নাকের সামনের দিকে দুইটা ছিদ্র আছে, এই মনে করো সেই ছিদ্র দুইটা। এই ছিদ্র দুইটাকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র, ইংরেজিতে বলে নস্ট্রিল। নস্ট্রিল। তারপরে একটা মাঝখানে একটা পাতলা এরকমের মেমব্রেন আছে, তার পেছনে কিন্তু আবার এরকমের দুইটা ছিদ্র থাকে, যা হয়তো আমরা দেখি না। এই দুটাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। ছবি কি দেখা যায় প্লিজ? জি স্যার। পশ্চাৎ নাসারন্ধ্র, এটাকে অবশ্যই ইংরেজিতে বলে কোয়ানা, CHOANE, কোয়ানা। কোয়ানা বলে, কোন কেউ আবার কোয়ানি বলে, NAE, তো এই জন্য। এনিওয়ে, এইটা কি? এইটা হচ্ছে আমাদের নাসিকা গহ্বর, ন্যাসাল ক্যাভিটি। অনেক সময় নাসা গহ্বর বলে সংক্ষেপে, সেটা বললেও চলবে। নাসা গহ্বর, ইংরেজিতে বলে ন্যাসাল ক্যাভিটি। দুইটা ন্যাসাল ক্যাভিটি, মাঝখানের যে এই ওয়ালটা, এটাকে বলে সেপ্টাম। সেপ্টাম বা ব্যবধায়ক। ঠিক আছে, এইখানে নাসা যে গহ্বরটা, তার এইখানে প্রথম সামনের দিকে একটা জায়গা আছে যেখানে কিছু লোম থাকে, যার কাজ হচ্ছে যখন আমরা বাতাসটা নেই,
সেই বাতাসের মধ্যে ধুলাবালি থাকলে সেটাকে কি বলা যায়, ফিল্টার করা, ভিতরে যেতে না দেওয়া। নাসা গহ্বরের সামনের যে অংশটা, যেখানে এই লোম থাকে, ওই অংশটাকে বলে ভেস্টিবিউল। কি বলে? ভেস্টিবিউল। বুঝতে পারতেছো না পারতেছো না? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন শোনো, এই পেছনের যে বড় চ্যাপ্টা জায়গাটা, ঠিক আছে, এই পেছনের বড় চ্যাপ্টা জায়গাটাকে বলা হয় নাসা গলবিল। ইংরেজিতে বলে নেসোফ্যারিংস। ইংরেজি টার্মগুলো নোটের মধ্যে লিখবা না, এখানে ছবির মধ্যে জায়গা কম তো তাই। এরপরে একটুখানি নিচে গেলে এইখানে একটা এরকম ত্রিকোণাকার একটা অঙ্গ আছে, যার মাধ্যমে আমরা কথা বলি। বুঝতে পারছো? এটাকে বলে স্বরযন্ত্র। কি বলে? স্বরযন্ত্র। ষড়যন্ত্র। না না, ষড়যন্ত্র না। এই তো তুমি প্যাচ লাগাই দিলে। তুমি ষড়যন্ত্র বললা কেন? আমি ষড়যন্ত্র বলছি না, স্বরযন্ত্র। রাজনৈতিক ইস্যুতে চলে গেছে স্যার। স্যার ষড়যন্ত্র। ও তো কনস্পিরেসির মধ্যে গেছে। এটা হচ্ছে স্বরযন্ত্র, ল্যারিংস। ষড়যন্ত্র। আমরা ওইসব ষড়যন্ত্রের মধ্যে নাই, সোজা হিসাব। আমরা খুব ভালো, আমরা ওইসব ষড়যন্ত্রের মধ্যে নাই। কথা ক্লিয়ার? জি স্যার। তার নিচে এরকম একটা লম্বা নল নামে, এটাকে বলে শ্বাস নালী, যাকে ইংরেজিতে বলে ট্রাকিয়া। ঠিক আছে তো? এটা কিছু দূর যায়, যাওয়ার পরে এরকম দুই ভাগে ভাগ হয়। কত দূর যায় সেটা বলবো আমি লেখার সময়, নোটের সময়। এটা দৈর্ঘ্য কত, কত নাম্বার পাজর পার হওয়ার পরে এই দুই ভাগে ভাগ হয়, এগুলো সব বলবো আমি। এরকম যখন দুই ভাগে ভাগ হয়, তখন প্রত্যেকটা শাখাকে বলে ব্রঙ্কাস। দুইটা শাখা তো, প্রত্যেকটাকে আলাদাভাবে বলে ব্রঙ্কাস। দুইটাকে একসাথে বলে ব্রঙ্কাই। এক বচন আর বহু বচন, এই আর কিছু না। ব্রঙ্কাস এক বচন আর ব্রঙ্কাই বহু বচন। তারপর এটা কি করে, ফুসফুসের মধ্যে গিয়ে ঢোকে। আমাদের এরকমের দুইটা ফুসফুস আছে, এরকম দুই ব্রঙ্কাসের মাথায় দুইটা ফুসফুস, এরকম দেখতে অনেকটা ত্রিকোণাকার। এই ব্রঙ্কাসের মধ্যে ঢোকার পরে ওই লম্বা নলটা আবার অসংখ্য সরু সরু শাখা প্রশাখায় বিভক্ত হয়, এরকম শত শত। এখন আমি তো আর অত দেখাতে পারবো না, আমরা 2-4-5টা দেখাবো শাখা। যখন এভাবে ফুসফুসের মধ্যে ব্রঙ্কাস ঢোকার পরে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, তখন ওই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। কি বলে? ব্রঙ্কিওল। হ্যাঁ, ব্রঙ্কিওল। হ্যাঁ, এগুলো ব্রঙ্কিওল। তার মধ্যে আবার কথা আছে, ব্রঙ্কাস থেকে প্রথম যে শাখা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কিওল, তারপরে সেকেন্ডারি ব্রঙ্কিওল, টারশিয়ারি ব্রঙ্কিওল, এরকম। তাহলে আমরা অত ভাগ নোটের মধ্যে কিছু লিখবো, এখানে শুধু লিখে রাখো ব্রঙ্কিওল। প্রত্যেকটা ব্রঙ্কিওলের শেষ মাথায় গিয়ে একটা বায়ুথলি থাকে গোল, যাকে বলা হয় অ্যালভিওলাস। বুঝতে পারছো? প্রত্যেকটা অ্যালভিওলাসের শেষ প্রান্তে গিয়ে ছোট ছোট গোল বেলুনের মতো বায়ুথলি থাকে, সেগুলোকে বলা হয় কি? অ্যালভিওলাস। অ্যালভিওলাস। এক বচনে বলে অ্যালভিওলাস, আর বহু বচনে বলে অ্যালভিওলাই। এক একটা ফুসফুসের মধ্যে প্রায় 30 থেকে 35 কোটি অ্যালভিওলাস থাকে। কতগুলো বলছি বলো তো? 30 থেকে 35 কোটি।
35 কোটি। নেট ভালো না, যার এখন কথা বলছি নেটে ঝামেলা আছে। থাক, আমারও এখানে কষ্ট হচ্ছে স্যার। কষ্ট হইতেছে না ওর বলতে? জি স্যার। তাহলে এইভাবে ব্রঙ্কিওলের মাথায় মাথায় গিয়ে অ্যালভিওলাস গুলো থাকে। আবার আছে যেখান থেকে অনেকগুলো ব্রঙ্কিওল বের হয়, এই যে ধরো এই জায়গাটা, এখান থেকে তো চারদিকে অনেকগুলো ব্রঙ্কিওল বের হলো, তাহলে এখানে একটা মোহনার মতো একটা চ্যাপ্টা জায়গা, ওই জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়াম। কি বলে? অ্যাট্রিয়াম। যেখান থেকে অনেকগুলো ব্রঙ্কিওল বের হয়। মেজাজটা খারাপ হয় না বলো? অ্যাট্রিয়াম বানান লেখি না এখানে। অ্যাট্রিয়ামের কথা বলি না স্যার, ওই ব্রঙ্কিওলের মাথায় থলির মতো দেখতে। ও অ্যালভিওলাস, অ্যালভিওলাস। দেখছো অ্যালভিওলাস বানান দেখছো? এইভাবে। এই হচ্ছে আমাদের মোটামুটি একসাথে যদি বলতে চাই তাহলে সেটা আমাদের শ্বসনতন্ত্র। কিন্তু একটা ব্যাপার আছে, আমাদের এই যে শ্বসনতন্ত্রটার সাথে কিন্তু আমাদের যে কি বলা যায় মুখবিবর বা খাদ্যনালী, তার সাথেও একটা কানেকশন আছে। আমরা অনেক সময় মুখ দিয়েও শ্বাস করতে পারি, সেই সুযোগ আছে। সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে এই ধরো আমাদের নাক দিয়ে যে নলটা নামলো, এই খেয়াল করো, আর আমাদের নাকের ঠিক নিচে মুখের যে ছিদ্রটা থাকে না, নাকের ঠিক নিচে একটা মুখের ছিদ্র, সেটা মনে করো এই ধরো আমাদের মুখ, আর এই ধরো আমাদের নাক। খেয়াল করো, এখন মুখ দিয়ে যে নলটা বের হয় সেটা হচ্ছে এই, আর শ্বাসনালীটা এই। খেয়াল করো, এই হচ্ছে শ্বাসনালীটা, আর মুখের যে নলটা সেটা হচ্ছে ওই। এখন এইখানে মুখের যে নলটা তার শেষ প্রান্তে এখানে একটা এরকমের বাড়তি একটু উপবৃদ্ধি থাকে। আর এই হচ্ছে, সরি আমি এখানে এই কানেকশনটা দিয়ে ভুল করলাম, এই উপবৃদ্ধিটা থাকবে এটার সাথে, এই যে এটার সাথে, এইটা থাকবে না, এটা ফাঁকা। এই যে এরকম অবস্থাটা, এটা হচ্ছে শ্বাসনালী, তার পাশে এটা হচ্ছে খাদ্যনালী, এটা খাদ্যনালী, এটা শ্বাসনালী। খেয়াল করো, শ্বাসনালী আর ওইটা হচ্ছে খাদ্যনালী। খাদ্যনালী দিয়ে খাবারটা নিচের দিকে যাবে, শ্বাসনালী দিয়ে শ্বাস আসা যাওয়া করবে, এই নাক দিয়ে শ্বাসনালীটা নামছে। কিন্তু হলে কি হবে, এখানে আমি এই দাগটা দিয়ে ভুল করছি, এইখানে একটা এরকমের বাড়তি একটা কি বলা যায় উপবৃদ্ধি থাকে, এটাকে বলে এপিগ্লোটিস। এপিগ্লোটিস এটা এমন ভাবে থাকে, যখন আমরা খাবারটা গিলতে যাই তখন এই ছিদ্রটা বন্ধ হয়ে যায়, খাবারটা সরাসরি নিচের দিকে নামতে পারে। এই উপবৃদ্ধিটার নাম হচ্ছে এপিগ্লোটিস। এটার ছবিটা আমি কিসে দেখাই, আমি নেটে দেখাই, তাহলে বুঝবো ভালো। এপিগ্লোটিসটা এমন, যখন আমরা খাবারটা গিলতে যাইবো তখনই ওই এপিগ্লোটিসটা নিচের দিকে নেমে আমাদের ওই শ্বাসনালীর ছিদ্রটা আলাদা হয়ে যাবে, খাদ্যনালীর সাথে শ্বাসনালীর যে কানেকশন ওটা সেপারেট হয়ে যাবে। তাহলে আমাদের খাবারটা শুধুমাত্র অন্ননালীর মধ্যেই যাবে, শ্বাসনালীর মধ্যে যাবে না। এই আমরা এই ছবিটা দেখো স্যার, এটা কি আলাজিব ব্যাপার? এখন খেয়াল করো, হ্যাঁ এটা না, এটাকে বলে এপিগ্লোটিস। এটা আলাজিহ্বা না, আলাজিহ্বাটাকে বলা হয় ইউভিউলা, এটা হচ্ছে এপিগ্লোটিস। এখন এইটা এপিগ্লোটিসটা দেখো, দেখো তো আমি কলম দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখানে একটা শব্দ লেখা আছে, দেখো এপিগ্লোটিস। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখন আমি সিস্টেমটা বুঝাই। স্যার এপিগ্লোটিস বাংলাটা ধরো তোমার এটা হচ্ছে মুখ, এপিগ্লোটিসের বাংলা এপিগ্লোটিস, এটা কিন্তু আলাজিহ্বা না,
তুমি যেটা আলাজি করো, এই যে এপিগ্লোটিসটা এটা কিরকম, তোমার এই হচ্ছে মুখের ছিদ্র, আর এই হচ্ছে তোমার স্যার আপনার কথা বেজে শ্বাসনালীটা তো ওই যাচ্ছে। নাকের ভেতর এটা। এই স্যার আপনার কথা কেটে কেটে কথা আসে। বেজে বেজে যায়। স্যার একটু এখন আগে এখন বাজছিল, এখন ঠিক আছে। এখন 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 ঠিক আছে স্যার, একটু আগে স্যার বাজছিল। এখন ঠিক আছে, আচ্ছা, একটু আগে হঠাৎ করে ঠিক একটু আছে। আটকে গেছিল আর কি। ওটা হয় মাঝে মধ্যে। এখন শোনো, শ্বাসনালীটা আর খাদ্যনালীটার মধ্যে একটা ক্রসিং আছে। ক্রসিংটা কিরকম দেখো, খেয়াল করো। এই হচ্ছে শ্বাসনালী, এই নামছে এই দিক দিয়ে, এই কিন্তু শ্বাসনালীটা নাকের ভিতর দিয়ে আসছে। এখন যে লাল দাগটা দিছে এটা শ্বাসনালী, বোঝা গেল? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন খাদ্যনালীর জন্য অন্য কালার দেই। এই হচ্ছে খাদ্যনালী, নীল কালার। এই নামবে কিন্তু এই এখান থেকে। শ্বাসনালীটা থাকে নিচের দিকে আর খাদ্যনালীটা থাকে উপরের দিকে। এখানে একটা ক্রসিং এর মতো অবস্থা, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন আমি মুছে দিলাম, এখন ছবিটা দেখো। এখন ঘটনাটা কি হয়, যখন তুমি খাবারটা খাও, ধরো তুমি খাবারটা এখান থেকে নামতেছে, নামার সময় ওই যে এপিগ্লোটিসটা, ওইটার সাথে খাবারের একটা ধাক্কা লাগে, কারণ তার মুখটা তো বের হয়ে থাকে সামনের দিকে। ওই যে এপিগ্লোটিসের মাথাটা, ওই যে নীল কালার দিছি তার মাথাটা, দেখছো? যখন খাবারের সাথে এপিগ্লোটিসটার এই যে এরকম, এই এপিগ্লোটিস, এখন তুমি যখন খাবারটা খাও, এখান থেকে ধরো খাবারটা নামতেছে, তখন ওই এপিগ্লোটিসের মাথায় গিয়ে খাবারটার একটা ধাক্কা লাগবে, লাগবে নাকি লাগবে না? জি স্যার। খাবারটা তো তোমার এই পথ দিয়ে যাবে, ওই যে আমি নীল কালারের দাগ দিছি ওই পথ দিয়ে খাবারটা কিন্তু যাবে। তখন কি হবে, এপিগ্লোটিসের ওই মাথাটা আস্তে করে বাঁকা হয়ে খাবার যখন তুমি গিলতে যাবা, এই জায়গাটা আটকায় যাবে। যাবে নাকি যাবে না? মাথাটা যদি নিচের দিকে নেমে যায়, স্যার যাবে। যাবে। যদি এপিগ্লোটিসটা নিচের দিকে বাঁকা হয়, তাহলে এই এই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে খাবারটা ওর পেছন দিক দিয়ে আস্তে নিচে নেমে যাবে। কি বুঝাতে পারছি না পারি নাই? জি স্যার। এই নীল, এই যে নীল কালারটা ধরো, এই যে লাল কালারটা হচ্ছে এপিগ্লোটিস। এখন এপিগ্লোটিসটা তো খাবারের চাপে উপর দিক দিয়ে বাঁকা হয়ে এরকম নিচের দিকে নেমে গেল, তাহলে এই পথটা বন্ধ হয়ে গেল। তাহলে শ্বাসনালীর সাথে অন্ননালীর যে একটা কানেকশন আছে, সেই ইয়েটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে শ্বাসনালীর ঠিক পেছন দিক দিয়ে খাদ্যনালীটা দিয়ে খাবারটা নিচের দিকে নেমে যাবে। কোনো কারণে যদি এপিগ্লোটিসটা নিচের দিকে না নামে, তাহলে কিন্তু আবার বিপদ আছে। তাহলে কিন্তু খাদ্যনালীর খাদ্য শ্বাসনালীতে চলে যেতে পারে, যেটা আমার মাঝে মধ্যে স্যার হয়। মাঝে মাঝে এরকম হয় স্যার। আমার খুব হয়, তখন কিন্তু বিপদ। কারণ শ্বাসনালীর ভিতরে এক ধরনের সিলিয়া থাকে, তখন ওইগুলো উত্তেজিত হতে শুরু করে এবং হাঁচি হয়, কাশি হয়, প্রচন্ড কষ্ট হয়। তাহলে এইখানে স্যার কিন্তু তখন কি শ্বাস বন্ধ আর মস্তিষ্কে উপর এই ঝাল যে অনুভব জায়গাটা, হয়? এখানে কানেকশন। হ্যাঁ, স্যার তখন কি মস্তিষ্কে ঝাল অনুভব হয়? হয় হয় হয়, কারণ স্নায়ু থাকে তো মস্তিষ্কের সাথে, ওই সিলিয়াগুলোর সাথে মস্তিষ্কের তো কানেকশন আছে। অনেক সময় দেখা যাচ্ছে জোরে হাঁচি কাশি হলে এখান থেকে নাক দিয়ে উপরের দিকে উঠে যায় খাবার দাবার। শ্বাসনালীর মধ্যে খাবার যখন চলে যায়, তখন জোরে খিঁচুনি হয়, যেটাকে রিফ্লেক্স বলে। রিফ্লেক্সের কারণে খাবারের কণা নাকের ভিতর দিয়ে ব্রেনের দিকেও চলে যেতে পারে। তখন তো স্যার অনেক বেশি সমস্যা হয়ে যায় স্যার। সমস্যা হয়। তাহলে এপিগ্লোটিস তো বুঝছো, ওই যে ওই মাথাটা হচ্ছে এপিগ্লোটিস, ওইটা এমন ভাবে বাইরের দিকে এরকম বের হয়ে থাকে, যখনই খাবারটা নিচের দিকে নামবে, চাপ দেবে, তখনই এপিগ্লোটিসের মাথাটা নিচের দিকে বাঁকা হয়ে এই শ্বাসনালীর সাথে খাদ্যনালীর যে কানেক্টিং জায়গাটা, এই কানেক্টিং জায়গাটা বন্ধ করে দেবে। তখন আর খাদ্যটা শ্বাসনালীর মধ্যে ঢুকতে পারবে না। কি বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। এই যে আমার স্বর যন্ত্র, এইখানে হচ্ছে আমার স্বর যন্ত্র। স্বর যন্ত্র যেটা, আমি এখন একটা লাল দাগ দিয়েছি না, জি স্যার। ওটাই হচ্ছে স্বর যন্ত্র। এপিগ্লোটিসটাকে স্বর যন্ত্রের অংশ বলে মনে করা হয়।
এই যে দেখো, ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র, এপিগ্লোটিসটাকে স্বরযন্ত্রেরই একটা অংশ বলে মনে করা হয়। বুঝতে পারছো? জি স্যার। স্বরযন্ত্রের মাঝখানে একটা ছিদ্র থাকে, ওটাকে বলা হয় গ্লটিস। গ্লটিসের ঠিক উপরে এই এপিগ্লোটিসটা সেট করা থাকে। আর একটা ওই যে লেখছে সুপ্রাগ্লোটিস, ওটা হচ্ছে একটা তরুণাস্থি। স্বরযন্ত্রেরই এগুলো সব অংশ, এপিগ্লোটিস, সুপ্রাগ্লোটিস, ভোকাল কর্ড, গ্লোটিস, সাবগ্লোটিস, এগুলো সবই স্বরযন্ত্রের একটা অংশ। সুতরাং এপিগ্লোটিসটাও কিন্তু স্বরযন্ত্রের একটা পার্ট। ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র। সুতরাং আমরা যখন স্বরযন্ত্র পড়ব তখন ওর মধ্যে ওই এপিগ্লোটিসের কথাটা চলে আসবে। এই জন্য আমি যে ছবিটা আঁকছি সেই ছবিটার মধ্যে কিন্তু আমি ওই এপিগ্লোটিসটাকে আলাদাভাবে দেখাই নাই, স্বরযন্ত্রের ছবি হচ্ছে আমরা আলাদাভাবে আঁকবো। আর এইটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। আচ্ছা, আরেকটা ছবি দেখো, কোনো ঝামেলা থাকলে বলিও, না বুঝলে বলিও। এই এখন আমরা আরেকটা ছবি চোখের সামনে আসছে। জি স্যার। জি স্যার, আসছে স্যার। হ্যাঁ, ওই হচ্ছে আমাদের ন্যাসাল ক্যাভিটি, কলম কইয়া এইখান থেকে ওই হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, মানে যেটাকে আমরা বলেছি নাসা গহ্বর। তারপরে থেকে নাসা গলবিল, বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের এই হচ্ছে ল্যারিংস। ল্যারিংস মানে হচ্ছে আমাদের স্বরযন্ত্র, ওইটার মধ্যেই এপিগ্লোটিস, গ্লোটিস, সুপ্রাগ্লোটিস ওগুলো সব স্যার বলবো। ফ্যারিংসটা কি? কোনটা? ফ্যারিংস তো অন্ননালী। ফ্যারিংস হচ্ছে গলবিল। ফ্যারিংস হচ্ছে মুখের, যখন আমরা পরিপাকতন্ত্র পড়ছি না তখন আমরা পড়ছি না মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী। অন্ননালী হচ্ছে জি স্যার। ইসোফ্যাগাস, আর ফ্যারিংস হচ্ছে গলবিল। মুখের পেছনের দিকের যে জায়গাটা, যেটা দিয়ে চাপ দিয়ে আমি খাবারটা ভেতরে পাঠাই দিই, ওটা হচ্ছে ফ্যারিংস, যেটাকে আমরা বাংলায় গলবিল বলছি। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা ফ্যারিংসটা বাদ দিয়ে চিন্তা করো। ফ্যারিংস আমার এখন দরকার নেই, ফ্যারিংস আমাদের শ্বসনতন্ত্রের অংশ নয়, ফ্যারিংস আমাদের পরিপাকতন্ত্রের অংশ। আমাদের এখন শ্বসনতন্ত্র গুলো দেখা দরকার। ন্যাসাল ক্যাভিটি, ল্যারিংস বা শ্বাস স্বরযন্ত্র, ট্রাকিয়া বা শ্বাসনালী, ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, দুইটা হলে ব্রঙ্কাই। এই হচ্ছে দুই পাশে দুইটা ফুসফুস বা লাং, আর তার ভেতরে সরু সরু শাখা, এগুলোকে বলে ব্রঙ্কিওল। অ্যালভিওলাসটা এখানে দেখানো নাই, লাইনে থাকো। স্যার আছে অ্যালভিওলি দেওয়া আছে স্যার, লেখা আছে। ছিল তো স্যার। ছিল স্যার। দেওয়া আছে না? আচ্ছা, জি ওই স্যার। যে কে যেন বললো না, আলাজিহ্বা না যেন কি যেন বললো না একবার, ওটাকে বলে ইভিউলা। সেটা হচ্ছে এইটা, ওই দেখো, ওই যে ইভিউলাটা দেখা কিনা, জি স্যার, দেখছি। দেখছো? আলাজিহ্বা জি বা স্যার। ইভিউলা যেটা, ওই যে ওই দেখা যায় না? জি স্যার, স্যার ক্লিয়ার দেখা ওইটার যায়। কাজ কি? ওইটার কাজ কি? ওটা তোমার খাদ্য গিলতে, গলবিলের ঠিক পেছনে ওটা থাকে, ওটা খাদ্য গিলতে সাহায্য করে, ইভিউলা বলে ওটাকে। স্যার ওই যে সফট প্লেট আছে না, ওইটার উপরেই কি ওই নাসারন্ধ্র গুলা থাকে নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ওই নাম, ইয়েটা নামে, ওই আমাদের নাসারন্ধ্র, নাসা গলবিল, ওইটা ওর পিছন দিক দিয়ে গিয়ে নামছে। ওই পিছনে একটা হালকা কালারের জায়গা দেখা যায় না, একটু সরি ডার্ক কালারের, ওই পিছন দিক দিয়ে গিয়ে নামছে এটা। আর এবার আমরা ওই ইয়েটা একটু দেখি, কি যেন বলে ওটাকে, ওই যে অ্যালভিওলাস, একটু স্যার আপনার কথা কেটে কেটে আসে স্যার। জি স্যার, আবার একটু ল্যাগ করছে। কেটে কেটে যায় কেন? নেট ভালো জি না? স্যার, কথাটা ভালো আসতেছে না স্যার। ওই একটু পরে আবার ঠিক হবে। নেট ভালো না, আমি কি সাংঘাতিক করব? রকমের খারাপ স্যার।
ছবিগুলো যায় না আরে একটা ছবি ছবি দেখা যায় স্যার। পড়ায় কোনো শান্তি পাই না, বুঝছো? ছবি দেখা যায়। জি স্যার হ্যাঁ যাই। স্যার। ঠিক আছে, কিন্তু আপনার কথা ভালো আসে না। স্যার না বলছিলেন ওয়াইফাই নেবেন? হয়তো আর ওয়াইফাই নেবো কি, ওয়াইফাই ওরা তো বদমাইশ, ওরা খারাপ, ওদের তো নেটে ভালো পাওয়া যায় না, ওদের বাদ দিয়ে দিচ্ছে। এখন অন্য আরেকটা নিতে পারি কিনা জানি না, এখন আবার অফলাইনে যাবো তো আবার ওয়াইফাই নিয়ে লাভ কি? ওই যে আমার মনে হয় কি জানো, বাংলা লিংকের আমার সিমটা হচ্ছে 4G আর গ্রামীণের সিমটা হচ্ছে আমার 3G। এই জন্য মনে হয় এই সিমটা ভালো সাপোর্ট করে না। আমি তো বাংলা লিংক দিয়ে ক্লাস নেই, এখন ওই বাংলা লিংকে আমার ডাটা আছে 14 GB, কিন্তু কানেক্ট হয় না, কি ঝামেলা কে জানে। অফলাইন স্যার জুলাই ডাটাও আছে, ডাটা আছে, মেয়াদ আছে, কিন্তু নেটে কানেক্ট পাই না তো। যাই হোক, এখন শোনো, স্যার, এখন আমরা টাকার মেয়াদ শেষ হয়ে গেলে অনেক সময় হয়। কি এটা কইছে টাকার মেয়াদ শেষ হয়েছে? টাকার মেয়াদ শেষ হয় নাই কোনো কিছু, সবই ঠিক আছে। এই যে দেখো, এই যে বেলুনের মতো গোল গোল দেখতে পাচ্ছ? অ্যালভিউলাস। হ্যাঁ, অ্যালভিওলাস, এই আর কি অ্যালভিওলাস গুলো। তারপরে ওই দেখো অ্যালভিওলাসের গায়ে এক ধরনের সরু সরু নল পেঁচায় আছে চারপাশে, ওগুলো হচ্ছে তোমার, হ্যাঁ এই যে এই ছবিটা দেখো, বুঝতে পারছো? ক্যাপিলারি বেড এগুলো। হ্যাঁ, ক্যাপিলারিজ গুলো এরকম থাকে, প্রত্যেকটা অ্যালভিওলাসকে পেঁচায় পেঁচায় থাকে। তারপরে যখন ওই যে বাতাসটা আসে, সেই বাতাসের অক্সিজেনটা গিয়ে ওই ক্যাপিলারিজ এর মধ্যে ঢোকে। আর এই ক্যাপিলারিজ গুলোই আবার দুইটা ভাগ করছে না, একটা লাল একটা নীল, বুঝতে পারছো না? কারণ জি স্যার। দুইটা ব্লাড ভেসেল আসে, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। এই দেখো এখানে লেখা আছে, এই উপরের ছবিটাতে দেখো, ডান দিকে একদম উপরে লেখা আছে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম জি, পালমোনারি স্যার আর্টারি। লেখা আছে। পালমোনারি ধমনী থেকে ওই নীল শাখাটা আসছে। আর ওটা লিখছে দেখো, অক্সিজেনেটেড পালমোনারি ভেইন, পালমোনারি শিরার মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত ওইখান থেকে যেতে থাকে, ওইটাই যে হার্টের মধ্যে ঢোকে। আর ওই ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ওইটা ওই ধমনীটা। তো যাই হোক, আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে যে শ্বসন তন্ত্রের একটা বর্ণনা দেই আগে, তারপরে ওগুলোর ডিটেলস আমরা পরে পড়বো অনেক, তাই না? জি স্যার। জি স্যার। কি বলেছি শুনছো? আচ্ছা লেখো, জি স্যার। শ্বসনের একটা সংজ্ঞা দিবা না প্রথমে? কিছুই তো নোট লেখো না, লিখছো কোনো নোট লিখছো? না না, স্যার, স্যার। হচ্ছিল না, স্ক্রিন স্যার। শেয়ারটা অফ করে তারপর নোট দেন স্যার, তাহলে হচ্ছিল এটা ভালো হবে, কারণ হচ্ছে স্ক্রিন শেয়ারের কারণে একটু আচ্ছা, নেট ঠিক আছে। প্রবলেম বিষয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন খাতা দেখা যায়? জি স্যার, খাতা প্রথমে যাচ্ছে, লেখো, কিন্তু ঝাপসা হলে এখন কি করবো বলো বাবা? এখন প্রথমে লেখো সমস্যা শ্বসন। নেই, বলেন। আচ্ছা লেখো শ্বসন, প্রথমে লেখো শ্বসন, তালি বসা বফলা দন্ত স ন, শ্বসন, এই কথাটা প্রথমে লেখো। লেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক লিখছো না, এখানে একটু আবার পেস আছে, জৈবনিক লিখলে ভালো হতো। আচ্ছা লিখছো, লেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা হ্যাঁ, তুমি কথা বলে না, তোমার নেটের সমস্যা হচ্ছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাকে শ্বসন বলে। যে জৈবনিক প্রক্রিয়ায় বা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমরা বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাকে শ্বসন বলে। যে জৈবনিক প্রক্রিয়ায় আমরা বাহ্যিক পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, তাকে শ্বসন বলে।
নিচে আলাদা লাইন করে লেখো মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অংশগুলির সমন্বয়ে গঠিত। মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অংশগুলির সমন্বয়ে গঠিত। নাম্বার 1, মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অংশগুলির সমন্বয়ে গঠিত। এই শোনা যায় কথা না কাটা কাটা? না স্যার, এখন কথা ক্লিয়ার। আলাদা করো। মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অংশগুলির সমন্বয়ে গঠিত। এই ছবিটা শুধু আঁকবা, ওই শ্বাসনালীর সাথে ওই এপিগ্লোটিস মোটিস ওগুলো কিছু দেখাবে না, শুধু এই ছবিটা, আমি এখন যে ছবিটা চোখের সামনে রাখছি না, এইটাই শুধু আঁকবা। স্যার সবাই একটু গ্রুপে দিয়ে দিন স্যার। এটা আমার গ্রুপেও দেওয়া লাগবে। আচ্ছা দেবো, অনেক এটাও গ্রুপে দেওয়া লাগবে। আর উসাইদ, স্যার আপনার ছবিটা ভালো হয় বেশি স্যার। এগুলো তো আমি তো তাচ্ছিল্য করে আঁকছি, আমি কি অত ভালো করে আঁকছি? তোমরা আরো সুন্দর করে আঁকবা, বুঝছো না? পড়ানোর সময় তো অত যত্ন করে তাচ্ছিল্য করে আঁকছেন স্যার, তাই যে সুন্দর হয়, আমাদের তো তাচ্ছিল্য করে আঁকি, কিন্তু সরল করে আঁকি, যাতে তোমাদের আঁকতে বেশি কষ্ট না হয়। নিয়ম হচ্ছে এটা, তোমরা একটু মনোযোগ দিয়ে আঁকলে আরেকটু সুন্দর হবে, কিন্তু সরল করে আঁকবা ছবি, অত জটিলতার মধ্যে আমরা যাব না। মেডিকেলে যে আমরা যখন পড়বো তখন আরো বেশি কমপ্লেক্সিটি আসুক, সমস্যা নাই, এখন যত সিম্পলিফাই করা যায়। লেখো মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অংশগুলির সমন্বয়ে গঠিত। নাম্বার 1, প্রথমে নাম্বার 1 লেখো সম্মুখ নাসারন্ধ্র, ব্র্যাকেটে লেখো নস্ট্রিল। এবার নস্ট্রিলটা ইংরেজিতে লেখো NOSTRIL, নস্ট্রিল। সম্মুখ নাসারন্ধ্র, ব্র্যাকেটে লেখো নস্ট্রিল, হাইফেন দিয়ে লেখো নাকের সম্মুখ ভাগে বিদ্যমান যে দুইটি রন্ধ্রের মাধ্যমে আমরা, নাকের সম্মুখ ভাগে বিদ্যমান যে দুইটি রন্ধ্রের মাধ্যমে আমরা বায়ু বিনিময় করি তাদেরকে সম্মুখ নাসারন্ধ্র বলে। নাকের সম্মুখ ভাগে বিদ্যমান যে দুইটি রন্ধ্রের মাধ্যমে আমরা বায়ু বিনিময় করি তাদেরকে সম্মুখ নাসারন্ধ্র বলে। নাকের সম্মুখ ভাগে বিদ্যমান যে দুইটি ছিদ্রের মাধ্যমে আমরা বায়ু বিনিময় করি তাকে সম্মুখ নাসারন্ধ্র বলে। লিখতে পারছো? জি স্যার। স্যার ঠিক আছে, এবার লেখো নাম্বার 2, নিচে লেখো নাম্বার 2। এবার লেখো নাসা গহ্বর, ব্র্যাকেটে লিখতে পারো ন্যাসাল ক্যাভিটি, ন্যাসাল ক্যাভিটি CAVITY, ন্যাসাল ক্যাভিটি। নাসা গহ্বর, ব্র্যাকেটে লেখো ন্যাসাল ক্যাভিটি। লেখো সম্মুখ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গহ্বর বলে। তোমাদের বইতে এটা লেখে নাই। সম্মুখ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গহ্বর বলে। দাড়ি, সাথেই লেখো সেপ্টাম নামক একটি ব্যবধায়ক দ্বারা ইহা 2 ভাগে বিভক্ত। বুঝি না, আবার বলো। আগের লাইনটা আবার একটু বলবেন? হ্যাঁ, সম্মুখ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গহ্বর বলে। সম্মুখ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গহ্বর বলে। সম্মুখ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গহ্বর বলে। দাড়ি, সাথে লেখো সেপ্টাম নামক একটি ব্যবধায়ক দ্বারা ইহা 2 ভাগে বিভক্ত। সেপ্টাম নামক একটি ব্যবধায়ক দ্বারা ইহা 2 ভাগে বিভক্ত। দাড়ি, সাথে লেখো এর অভ্যন্তর ভাগ মিউকাস সমৃদ্ধ, বা মিউকাস সমৃদ্ধ লেখো না, মিউকাস উৎপাদনকারী এপিথেলিয়াম কোষ সমৃদ্ধ। এর অভ্যন্তর ভাগ মিউকাস উৎপাদনকারী এপিথেলিয়াম কোষ সমৃদ্ধ।
এর অভ্যন্তরভাগ মিউকাস উৎপাদনকারী এপিথেলিয়াম কোষ সমৃদ্ধ। এর অভ্যন্তরভাগ মিউকাস উৎপাদনকারী এপিথেলিয়াম কোষ সমৃদ্ধ। জি স্যার লিখছি। সাথে লেখো এর যে অংশটি লোমযুক্ত তাকে ভেস্টিবিউল বলে। ভেস্টিবিউল শব্দটা এখানে লেখা আছে। এর যে অংশটি লোম সমৃদ্ধ তাকে ভেস্টিবিউল বলে। দাড়ি। সাথেই লেখো এর অভ্যন্তরভাগে অসংখ্য ঘ্রাণ সংবেদী অলফ্যাক্টরি কোষ থাকে। এর অভ্যন্তরভাগে অসংখ্য ঘ্রাণ সংবেদী অলফ্যাক্টরি কোষ থাকে। এই কোষগুলোর মাধ্যমে আমরা সংবেদী স্যার? গন্ধ উদ্দীপনা গ্রহণ করি। এর অভ্যন্তর ঘ্রাণ ঘয় রফলায় আকার মূর্ধন্য ন। এর অভ্যন্তরভাগে অসংখ্য ঘ্রাণ সংবেদী অলফ্যাক্টরি কোষ থাকে। স্যার সংবেদী কি বলছেন? এর অভ্যন্তরভাগে অসংখ্য ঘ্রাণ সংবেদী অলফ্যাক্টরি কোষ থাকে। লিখতে পারছো? জি স্যার। নিচে আলাদা লাইন করে লেখো বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা, বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা এবং গন্ধ উদ্দীপনা গ্রহণ করা নাসা গহ্বরের প্রধান কাজ। স্যার প্রধান কাজটা আবার একটু বলেছি। হ্যাঁ, বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা এবং গন্ধ উদ্দীপনা গ্রহণ করা নাসা গহ্বরের প্রধান কাজ। বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা এবং গন্ধ উদ্দীপনা গ্রহণ করা নাসা গহ্বরের প্রধান কাজ। ওই যে মিউকাস, যে কারণে ভেতরটা তো ভেজা ভেজা থাকে, তাই বাতাস যখন আমরা নেই, এই বাতাসের মধ্যে যে সমস্ত ডাস্ট পার্টিকেল ভাসতে থাকে সেগুলো ওই মিউকাসের সাথে গিয়ে আটকায় যায়, ওগুলো আর ভিতরে ঢুকতে পারে না। আর ওই যে ভেস্টিবিউল, সেখানে যে কতগুলো লোম থাকে, তারাও এই কাজটা করে, বায়ুটাকে ফিল্টার করে। সেজন্য আমি মোটের উপরে বলে দিলাম বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা এবং গন্ধ উদ্দীপনা গ্রহণ করা নাসা গহ্বরের কাজ। স্যার মিউকাস কি? মিউকাস তো একটা পিচ্ছিল পদার্থ। পিচ্ছিল তরল পদার্থ। আচ্ছা, ওই লাইনটা লিখছো? হ্যাঁ স্যার লিখছি। বায়ুর ধূলিকণা পরিস্রাবণ করা এবং গন্ধ উদ্দীপনা গ্রহণ করা নাসা গহ্বরের প্রধান কাজ। লিখছো না? জি স্যার। এবার লেখো নাম্বার 3। এতক্ষণ ছিল নাম্বার 2, নাসা গহ্বর ছিল নাম্বার 2। এবার লেখো নাম্বার 3, পশ্চাৎ নাসারন্ধ্র। এটার ইংরেজি লিখতে পারো কোয়ানা, CHOANAE, কোয়ানা। পশ্চাৎ নাসারন্ধ্র হাইফেন দিয়ে লেখো নাসা গহ্বর দুটি যে রন্ধ্রের মাধ্যমে নাসা গলবিলের সাথে যুক্ত থাকে। এই যে আমার এই একটা নাসা গহ্বর, এই একটা নাসা গহ্বর, এই দুইটা নাসা গহ্বর যে রন্ধ্রের মাধ্যমে, দুইটা রন্ধ্রের মাধ্যমে এই নাসা গলবিলের সাথে যুক্ত থাকে।
নাসা গহ্বর দুটি যে দুটি ছিদ্রের মাধ্যমে, লেখো, যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলের সাথে যুক্ত থাকে তাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলে। নাসা গহ্বর দুটি যে দুইটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলের সাথে যুক্ত থাকে তাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলে। দেখো লিখতে পারছো কিনা। লিখছ? নাসা গহ্বর দুটি যে দুটি ছিদ্রের মাধ্যমে নাসা গলবিলের সাথে যুক্ত থাকে তাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলে। লিখতে পারছো? জি স্যার লিখছি। লেখো, সাথেই লেখো, অভ্যন্তরীণ শ্বসনতন্ত্রে বায়ু বিনিময় করা এর কাজ। অভ্যন্তরীণ শ্বসন অঙ্গে বায়ু শ্বসনতন্ত্রে লেখা দরকার নেই, শ্বসন অঙ্গে লেখো। অভ্যন্তরীণ শ্বসন অঙ্গে বায়ু বিনিময় করা এর কাজ। অভ্যন্তরীণ শ্বসন অঙ্গে বায়ু বিনিময় করা এর কাজ। এবার লেখো নাম্বার 4, নাসা গলবিল। স্যার ইংরেজি? নেসোফ্যারিংস, NASOPHARYNX, নেসোফ্যারিংস, নাসা গলবিল। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। হাইফেন দিয়ে লেখো, পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গলবিল বলে। পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গলবিল বলে। লিখতে পারছো? জি স্যার। স্যার হয়েছে। আবার একটু বলেন। পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গলবিল বলে। পশ্চাৎ নাসারন্ধ্রের পরবর্তী প্রশস্ত স্থানকে নাসা গলবিল বলে। লিখতে পারছো? জি স্যার। লেখো, এর পশ্চাৎ ভাগের পৃষ্ঠদেশে, এর পশ্চাৎ ভাগের পৃষ্ঠদেশে বা উপরের দিকে এর পশ্চাৎ ভাগের পৃষ্ঠদেশে। লিখছো? জি স্যার। জি স্যার লিখছি। ইউভিউলা, ইউভিউএলএ, ইউভিউলা বা আলজিহ্বা অবস্থান করে। এর পশ্চাৎভাগের পৃষ্ঠদেশে ইউভিউলা বা আলজিহ্বা অবস্থান করে। এর পশ্চাৎভাগের পৃষ্ঠদেশে ইউভিউলা বা আলজিহ্বা অবস্থান করে। লিখছো? জি স্যার। জি স্যার। সাথেই লেখো, সাথেই লেখো, নাসা গলবিল অঞ্চলেই, নাসা গলবিল অঞ্চলেই নাসা গলবিল অঞ্চলেই লিখছো? হ্যাঁ পরিপাক, পরিপাক তন্ত্রের গলবিল এসে মিলিত হয়। নাসা গলবিল অঞ্চলেই পরিপাক তন্ত্রের বা অন্ন নালীর, যা লেখো, অন্ন নালীর গলবিল অঞ্চল এসে মিলিত হয়।
নাসা গলবিল অঞ্চলেই পরিপাকতন্ত্রের গলবিল এসে মিলিত হয়। লিখতে পারছো? জি স্যার। স্যার ঠিক আবার আছে। একটু বলেন। নাসা গলবিল অঞ্চলেই পরিপাকতন্ত্রের গলবিল এসে মিলিত হয়। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো এর শেষ প্রান্তে এর মানে কার? আমার না নাসা গলবিলের? নাসা গলবিল। হ্যাঁ, এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে। উপবৃত্তি স্যার। হ্যাঁ, উপবৃদ্ধি, আউটগ্রোথ, OUTGROWTS, বাংলায় বলে উপবৃদ্ধি, একটা বাড়তি একটা বৃদ্ধিপ্রাপ্ত অংশ। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস, EPIGLOTTIS, এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে যা খাদ্য গ্রহণকালে নিচের দিকে নেমে যায় বা বাঁকা হয়ে যায়। লেখো, যা খাদ্য গ্রহণকালে নিচের দিকে বাঁকা হয়ে যায় এবং শ্বাসনালীকে অন্ননালী থেকে পৃথক করে রাখে। দাড়ি। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে যা খাদ্য গ্রহণকালে বাঁকা হয়ে যায় এবং শ্বাসনালীকে অন্ননালী থেকে পৃথক করে রাখে। ছবিতে দেখাইছি না একটু আগে? জি স্যার। সেটাই। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে। ইউভিউলার এপিগ্লোটিস কিন্তু এক না। এর ইউভিউলাটা তুমি হাকলেই দেখো, এপিগ্লোটিসটা তো তুমি দেখো না। এর শেষ প্রান্তে এপিগ্লোটিস নামক একটি উপবৃদ্ধি থাকে যা খাদ্য গ্রহণকালে বাঁকা হয়ে যায় এবং শ্বাসনালীকে অন্ননালী থেকে পৃথক রাখে। লিখতে পারছো? জি স্যার। এতক্ষণ লিখছো হচ্ছে নাসা গলবিল, নাম্বার ছিল 4। এবার লেখো নাম্বার 5, স্বর যন্ত্র। 5 নম্বরে লেখো স্বর যন্ত্র। ব্র্যাকেটে লেখো ল্যারিংস। তোমরা দেখি এখন রবি মঙ্গল বৃহস্পতির চেয়ে আগায় গেলা, ওরা তো এগুলো এত কিছু পড়ে নাই। জি স্যার, অনেকদিন পর, আমরা তো আগাইতেই পারতেছিলাম না। এখন ভালো হয়েছে, ওই যে নোটটা ওইখান থেকে দেখো পাও কিনা নিতে। ওরা কালকে জাস্ট একটু আলোচনা করছে, নোট নিতে পারে নাই। এবার লেখো স্বর যন্ত্র বা ল্যারিংস। আর লিখবা আজকে না থাকবে? স্যার স্যার এইটি লেখাই দেন। স্যার এইটা 5 নাম্বারটা লেখাই দিন স্যার, এখন শুরু 5 করছেন। নম্বরটা লেখাই দিব। এটা কিন্তু একটু সময় দেওয়া লাগবে। এটা কিন্তু একটু বড়, 10 মিনিট দিতে পারবা? স্যার জি স্যার। সংজ্ঞাটা শুধু লেখা এসে দেন। সংজ্ঞা, আচ্ছা ঠিক আছে। লেখো শ্বাসনালীর ঠিক উপরে বিদ্যমান
শ্বাসনালীর ঠিক উপরে বিদ্যমান যে ত্রিকোণাকার অঙ্গের মাধ্যমে আমরা স্বর উৎপাদন করি, মানে সাউন্ড উৎপাদন করি। শ্বাসনালীর ঠিক উপরে বিদ্যমান যে ত্রিকোণাকার অঙ্গের মাধ্যমে আমরা স্বর উৎপাদন করি বা শব্দ উৎপাদন করি তাকে স্বর যন্ত্র বলে। এটুকু লিখে আজকে যাও, কারণ এই স্বর যন্ত্রটাকে আবার ডিটেলস লিখতে হবে, এটা অনেক, এটা এখানে অন্তত 8-10 লাইন লেখা আসবে। শ্বাসনালীর ঠিক উপরে অবস্থিত যে ত্রিকোণাকার অঙ্গের মাধ্যমে আমরা শব্দ উৎপাদনকারী করি তাকে স্বর যন্ত্র বলে। ঠিক আছে, জি স্যার। আজকে এটুক থাক, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।